হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু, 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। সরকারি মেডিকেলের নাম ভাঙিয়ে 200 শিক্ষার্থীর 27 লাখ টাকা আত্মসাৎ। বরিশাল DWF নার্সিং কলেজের বিরুদ্ধে তদন্ত শুরু, 15 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। বদলে যাচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্য, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। 70 একর জায়গায় নির্মাণ হবে অত্যাধুনিক কারাগার, প্রথম পর্যায়ে 2000 আসামি স্থানান্তর। এবং ঢাকার বাইরে জমে উঠছে কোরবানির পশুর হাট। সিরাজগঞ্জে খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র, রাত জেগে পাহারায় খামারিরা, অপরাধীদের ধরতে পুলিশের অভিযান। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নবনিযুক্ত উপাচার্যের যোগদান কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইটপাটকেল আর পাল্টা ধাওয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। রোববার বেলা 11টার দিকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসির গাড়ি ক্যাম্পাসে ঢোকার সময় মূল ফটক বন্ধ করে দেয় শিক্ষার্থীদের এক অংশ। এ সময় ভিসি সমর্থক শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালের যোগদানের প্রতিবাদে লাল কার্ড কর্মসূচি পালনে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীদের একটি অংশ। অন্যদিকে উপাচার্যের যোগদানকে সমর্থন জানিয়ে মূল ফটকের বাইরে জড়ো হন আরেক পক্ষের শিক্ষার্থীরা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 12 জনের অবস্থা আশঙ্কাজনক। তারপরে বেশি খারাপ হলো আপনার তিনজনকে পাঠাইছে, আরেকজনের অবস্থা এখন ভালো না, ওকে এখন পাঠাতে হবে। তিনি ছাত্রছাত্রীদের সাথে বসবেন, শিক্ষকদের সাথে বসবেন, কার কি সমস্যা আছে সমাধানের প্রচেষ্টা নেবেন। তারপরে তো বোঝা যাবে যে তিনি কোন সমস্যার সমাধান করতে পারলেন কি পারলেন না। সকালবেলা কিছু সমস্যা হয়েছিল দুই পক্ষের মধ্যে, আমরা সেটার ব্যবস্থা নিয়েছি। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এরপর থেকেই নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে এক অংশের শিক্ষার্থীরা। সময় সংবাদ, গাজীপুর। 6 দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ব্যর্থতার অভিযোগে পদত্যাগ দাবি করেন প্রক্টোরিয়াল বডির। ক্যাম্পাসের নিরাপত্তায় তুলে ধরেন নানা দাবি দেওয়া। এদিকে অভিযুক্তকে শনাক্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তার সহ বেশ কিছু দাবিতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলনে শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে রোববার সকাল থেকে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রক্টোরিয়াল বডির ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে সর্বাত্মক অবস্থান কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা। নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিছিলাম, সেখানে 107 ঘন্টা পার হয়ে যাচ্ছে, এখনো প্রশাসনের টনক নড়তেছে না। আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার দায়টা আসলে কার? নিরাপত্তা শাখার, প্রক্টোরিয়াল বডির। ওনারা আমাদেরকে আমলাতান্ত্রিক জটিলতা না দেখে ওনারা আমাদেরকে বলুক যে আসলে এটার অ্যাকাউন্টেবিলিটিটা কে নেবে। কেন একটা তুচ্ছ আসামি এখনো গ্রেফতার হতে পারেনি, এখানে আসলে আমাদের প্রশ্ন আসে যে অবশ্যই প্রশাসনের গাফিলতি এখানে আছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। আন্দোলনের নামে গত 15 মে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার বাসভবনের সামনে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগ তাদের। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 14টি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রক্টর। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের পুলিশ বাহিনী, NSI, DGFI এবং অন্যান্য যে ডিবি,
এসবি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। গত 12 মে রাতে ক্যাম্পাসের পুরাতন ফজিলাতুন্নেসা হল এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় অজ্ঞাত এক বহিরাগত। এরপর থেকে অভিযুক্তের গ্রেপ্তার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সময় সংবাদ, সাভার। সময় টেলিভিশনে প্রচারিত সংবাদ আমলে নিয়ে বরিশালের DWF নার্সিং কলেজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আদেশে বলা হয়, সরকারি হাসপাতালের নাম ভাঙিয়ে প্রায় 200 শিক্ষার্থীর কাছ থেকে 10,000 টাকা করে মোট 27 লাখ টাকা হাতিয়ে নিয়েছে DWF নার্সিং কলেজ কর্তৃপক্ষ, যা দেশের প্রচলিত আইনে গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। জালিয়াতির ঘটনা তদন্ত করে 15 জনের মধ্যে মহানগর পুলিশ কমিশনারকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গত 11 মে বরিশালের নার্সিং প্রশিক্ষণের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশিক্ষণের নাম করে মোট 27 লক্ষ টাকা উত্তোলন করা হয় এবং তারা এখানে উল্লেখ করেন যে উক্ত টাকা শেরেবাংলা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে প্রদান করিবেন। উক্ত বিষয়ে সরজমিনে যাচাই এবং তদন্তপূর্বক আগামী 15/6/2026 সালের ভিতরে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য বরিশাল পুলিশ কমিশনারকে নির্দেশ প্রদান করেছেন এবং এখানে আরও উল্লেখ করেছেন যে উক্ত তদন্তকারী কর্মকর্তা যেন উপ পুলিশ কমিশনার পদমর্যাদার নিচে না হয়। বাংলার সময় আরও থাকছে। সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা। পলাতক অভিযুক্ত স্বামী নিখোঁজের 6 দিন পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার। দেশে হাম ও উপসর্গে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি 1500-র বেশি। টিকাদান কর্মসূচি চালু করায় 30 উপজেলায় আক্রান্ত শূন্যে নেমেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 10 দিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে সারা দেশে। তবে চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি মোকাবেলায় টিকার আওতায় আনার পাশাপাশি বাড়াতে হবে অভিভাবকদের সচেতনতা। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। একদিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ভর্তি হয়েছে 20 শিশু। সুস্থ হয়ে 36 জন বাড়ি ফিরলেও বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 104 জন। বাবল সিপ্যাপ পদ্ধতিতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখার চেষ্টা করছেন চিকিৎসকরা। কমিউনিটিতে খুব বেশি পরিমাণ ছড়িয়ে গেছে, বাচ্চাদের থেকেই বেশি পরিমাণ ছড়ায়। আপনারা জানেন যে হাম খুব মারাত্মক একটা ছোঁয়াচে রোগ, খুব কন্টাজিয়াস এবং হাইলি ইনফেকশাস একটা ডিজিজ। সিলেটে হামে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছে, করোনার চেয়ে বেশি সংক্রমিত হওয়ায় হামে দ্রুত আক্রান্ত হচ্ছে শিশুরা। বাগেরহাট সদর হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু ভর্তি রয়েছে। হাম আক্রান্তদের নিউমোনিয়া হওয়ায় জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 3 দিন হয়েছে, এখনো আমার উন্নতি ভাইয়া না আর কি। আমি বিষয়টা পুরো বুঝে উঠতে পারি নাই, আরও 2-1 দিন অপেক্ষা করলাম, ভাবলাম হয়তো কমে যাবে, তারপরে দেখি বমি শুরু হয়েছে। ট্রিটমেন্ট অনুযায়ী ওর শরীরে আস্তে আস্তে হয়তো ধীরে গতিতে তার সুস্থতার দিকে চলে আসছে। আগে যারা ছিল এখন ট্রিটমেন্টে আছে, আজকে কয়েকজনকে ডিসচার্জ দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব যেন 6 মাস থেকে 5 বছর বয়সী কোনো বাচ্চা যদি থাকে, এখনো ভ্যাকসিন দেওয়া হয়নি, তারা যেন ভ্যাকসিনটি দিয়ে দেন। গত কয়েক সপ্তাহে 258 শিশু হাম আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 226 জন। হাম আক্রান্তদের চিকিৎসায় খোলা হয়েছে আলাদা 3টি আইসোলেশন ওয়ার্ড, প্রস্তুত রাখা হয়েছে NICU। জ্বর নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখন হাম কমপ্লিট হয়নি। বাবুকে নিয়ে তো আছি, অসুস্থ জন্যই তো আছি, সুস্থ হলে না যাবো বাড়ি। হামের সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হয়, সাথে ভিটামিনের সাপ্লিমেন্টেশন দিতে হয়। এর পাশাপাশি ওই নির্দিষ্ট রোগী যেই সমস্যা নিয়ে ভর্তি হন, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হয়। তো প্রত্যেক রোগীর সেইভাবেই চিকিৎসা চলছে। শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে হাম আক্রান্ত 44 জন রোগী। শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। মিরন আহমেদ, সময় সংবাদ। হামের টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সব উপদেষ্টার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে রিট করা হয়েছে। তদন্তে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ হয়েছে বৃহস্পতিবার আদেশ। এছাড়াও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। হাম ও উপসর্গে প্রাণ গেছে 450-র বেশি শিশুর, আক্রান্ত 60,000। এই প্রাদুর্ভাবের জন্য অন্তর্বর্তী সরকারের আমলে টিকা কেনা ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখার কথা বারবার উঠে আসছে।
এই ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার সহ ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে রিট করেছেন এক আইনজীবী। আমাদের প্রতিষ্ঠিত 1979 থেকে যে টিকা দেওয়া হতো হাম বাম যেটা বলা হয়, যারা জাদুঘরে চলে গিয়েছিল সেটাকে ওপেন টেন্ডার ব্যবস্থা করেছিল, যে কারণে ইউনিসেফের আমাদের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছে রানা ফরওয়ার্ড গড সেক প্লিজ ডোন্ট ডু। তারপরেও তারা এটা করেছে, যে কারণে আজকে আমাদের শত শত শিশু মারা যাচ্ছে। ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে ডক্টর ইউনূস সরকারের সব কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন উচ্চ আদালত। এ সময় হামের টিকার ব্যর্থতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তিগুলো খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। সরকার আপনি একটা কমিশন অফ ইনকোয়ারি করেন এবং ইউনূস অ্যাডমিনিস্ট্রেশনের পুরাটা আপনি দেখেন যে উনি কি করেছেন না করেছেন। টার্মস অফ রেফারেন্স কমিশনের কি হবে এটা সরকার ঠিক করবে। অন্যদিকে বিদেশি মোবাইল ফোন কোম্পানি ও ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং ও লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আমরা বলেছি কোর্টকে, আমরা যেটা বোঝাতে চেষ্টা করছি ডক্টর ইউনূস চালাকি করেছেন। কেন চালাকি করেছেন? বিকজ উনি সরকার ক্ষমতা থাকাকালীনও ওনার একটা কোম্পানি আছে গ্রামীণ ফোন, আমরা সবাই জানি, ওখানে ওনার 34% শেয়ার আছে। সেই শেয়ার থাকার কারণে যদি বিদেশি কোম্পানিগুলোকে এই সকল লাইসেন্সিং সুবিধাগুলো দেওয়া হয় এই টেলিকমিউনিকেশন পলিসি অনুযায়ী, তাহলে কি হবে? অন্যান্য ডোমেস্টিক প্রায় 2900 কোম্পানি মারা যাবে। এসব রিটের ভবিষ্যতের উপর নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপের বৈধতা। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য চট্টগ্রামের জঙ্গল সলিমপুরেই হচ্ছে দেশের অত্যাধুনিক কারাগার। প্রথম পর্যায়ে সেখানে স্থানান্তর করা হবে চট্টগ্রাম মহানগর আদালতে বিচারাধীন মামলার 2000 আসামিকে। নতুন এই কারাগার নির্মাণে 70 একর জায়গা বরাদ্দ পাচ্ছে কর্তৃপক্ষ। আসামি রাখার পাশাপাশি থাকবে বন্দি পুনর্বাসনের ব্যবস্থাও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর, যাকে বলা হতো রাষ্ট্রের মাঝে আরেকটি রাষ্ট্র, যেখানে আইনের নয় চলত সন্ত্রাসীদের শাসন। সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে জিম্মি ছিল 1.5 লাখের বেশি বাসিন্দা। বারবার মার খেয়ে ফিরে আসতে হয়েছিল উচ্ছেদ অভিযানে যাওয়া দলকে। এমনকি কয়েক মাস আগে যেখানে র্যাবের এক সদস্যকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয়েছিল। এখন সেই সলিমপুরে হচ্ছে চট্টগ্রামের দ্বিতীয় কারাগার। এরই মধ্যে 70 একর জায়গা বরাদ্দ চেয়ে চিঠিও দেওয়া হয়েছে। এই মেগা সিটির জন্য একটা আধুনিক জেলখানা তৈরি করতে হবে, সেই কারণে ওইখানে একটা জেলখানার একটা প্রস্তাব দেওয়া আছে। 140 বছরের পুরাতন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণ ক্ষমতা 2249 জন হলো। বর্তমানে বন্দি 6338 জন। এর মধ্যে মহানগরের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলায় বন্দি 2000 জনকে সলিমপুর কারাগার নির্মাণের পর সেখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রোর হাজতি মানে কয়েদি বন্দিগুলো ওখানে থাকবে, যাতে মানে কারণ আপনার ডিস্ট্রিক্টের বন্দি এবং মেট্রোর বন্দি যদি আলাদা থাকে তা রাষ্ট্রের অপরাধটা কমে যায়। জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে কারা প্রশাসনের চিঠি এর মধ্যে জেলা প্রশাসন হয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। জঙ্গল সলিমপুর এলাকাটি পাহাড়ি এবং নানা ধরনের গাছগাছালিতে ভরপুর। এই অবস্থায় পরামর্শ আসছে পাহাড় প্রাকৃতিক পরিবেশ ঠিক রেখেই কারাগার নির্মাণের। চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস না করে চমৎকারভাবে যদি এখানে একটা কারাগার স্থাপন হয়, সেটা মানবাধিকারের জন্য খুবই ভালো হবে। জঙ্গল সলিমপুরে এই মুহূর্তে সরকারি খাস জমি রয়েছে 4000 একরের বেশি। শান্তির সুবাতাস ফিরেছে জঙ্গলাকীর্ণ এই পাহাড়ি অঞ্চলে। আর এখানে গড়ে তোলা হচ্ছে অপরাধ সংশোধনাগার কারাগার, যেখানে স্থান হবে চট্টগ্রাম মেট্রো এলাকার 2000 আসামির। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। নেত্রকোনার হাওর অঞ্চলে জলাবদ্ধতায় তলিয়ে নষ্ট 450 কোটি টাকার ধান। ফসলের দাম কম পাওয়ায় দিশেহারা কৃষক। নাব্য সংকটের বিপর্যয়ের কারণ বলছে সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদারি গ্রামে নানার বাড়িতে থাকতেন সাদ্দাম হোসেন ও স্ত্রী তাসলিমা খাতুন। সম্প্রতি তাসলিমা তার বাবার বাড়ি থেকে একটি ছাগল আনে। স্ত্রীকে না জানিয়ে ছাগল বিক্রি করে দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার রাতেও বাঘ বিতণ্ডায় জড়ান তারা। পরে পরিবারের লোকজন তাসলিমার গলা কাটা মরদেহ মেঝেতে
পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহত তাসলিমা 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পলাতক স্বামী সাদ্দামকে ধরতে পুলিশের অভিযান চলছে। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 6 দিন পর পদ্মার চর থেকে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। বিজিবি জানায়, শনিবার রাতে শিবগঞ্জের হাকিমপুর সীমান্তের পদ্মার চরে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখলে থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি শওকত আলীর বলে শনাক্ত করে তার পরিবার। জানায়, গত 10 মে থেকে নিখোঁজ ছিলেন শওকত। স্থানীয়রা জানান, চোরা চালানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কোরবানির ঈদ সামনে রেখে বাড়ছে চুরির আতঙ্ক। সিরাজগঞ্জের 4 উপজেলায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে চোর চক্র। চুরি ঠেকাতে বাধ্য হয়ে রাত জেগে পাহারা বসিয়েছেন খামারিরা। আর অপরাধীদের ধরতে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 10 মে রাত সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের মইনুল ইসলামের খামারে হানা দেয় 10 জনের সংঘবদ্ধ গরু চোর চক্র। মুখে গামছা পেঁচিয়ে নিয়ে যায় 6টি গরু। কোরবানির ঈদকে সামনে রেখে জেলার তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ ও সলঙ্গাতে খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে। রাতের আধারে চুরি করা গরু ট্রাকে করে নিয়ে যায় তারা। পরম যত্নে লালন পালন করা গরু হারিয়ে নিঃস্ব খামারিরা। কষ্ট করে গরুটা পালছিলাম, লাভের আশায় আমার সে লাভটা ভাঙিয়ে দিল। আজান পরে বাড়াইছে দেখেছে ঘরের দুয়ার কেটে মেটে একটা গরু না 2টা গরুই নিয়ে গেছে। 2 বছর গেলে আমি গরুটার বাছুর না হলে 2 লাখ টাকার মতো বেচতে পারি। গরু চুরি ঠেকাতে বাধ্য হয়ে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেছে খামারিরা। হাতে বাঁশি, লাইট আর লাঠি নিয়ে পালাক্রমে টহলের ব্যবস্থা করেছেন তারা। খামারিদের তথ্য মতে 3 উপজেলা থেকে গত 2 মাসে প্রায় অর্ধশত গরু চুরি হয়েছে। সতর্ক হয়ে আমরা পাড়ার সবাই মিলে আমরা এই পাহারাদারের ব্যবস্থা করি। প্রতি রাতে 5 জন করে 6 জন করে আমরা ডিউটি করতেছি। স্থানীয় ব্যক্তিদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় ব্যক্তিদের সম্পৃক্ত করে আমরা চুরি প্রতিরোধে কমিটিও গঠন করেছি। পুলিশ এবং স্থানীয় লোকজনের সমন্বয়ে আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে 6 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নদী ভাঙন, পানি সংকট আর বন্যা থেকে মুক্তি পেতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মিলেছে একের পর এক প্রতিশ্রুতিও। সরকার বদলেছে, ঘোষণা এসেছে, শুরু হয়নি দৃশ্যমান কাজ। বরং প্রশ্ন উঠছে, তিস্তা মহাপরিকল্পনা কি শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। হবে জানুয়ারি 2026-এ তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। ঘোষণা দিল তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত প্রকল্পের কাজ শুরু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপি সরকার ক্ষমতা আসার পর পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে আলোচনায় আসে তিস্তা নদী ব্যবস্থাপনা। কিন্তু পানি সম্পদ মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, এই প্রকল্প নিয়ে অন্তর্বর্তী সরকারের ঘোষণা কি শুধুই আশ্বাস ছিল? এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বছরের পর বছর ধরে চলা আলোচনার প্রতিশ্রুতি অন্তঃসার শূন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই নদী গবেষক। 2026 সালে এসে আমরা শুনতে পাচ্ছি এখনো নাকি এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কিছু বলার মতো এখনো বাস্তবতা তৈরি হয়নি। তার মানে এই যে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সময়, অন্তর্বর্তী সরকারের যে সময়, এই সময় কি তাহলে একটা আমাদের প্রতারণার কাল? এটা কি একটা অন্তঃসার শূন্য সরকারি ব্যবস্থাপনার ভেতর দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আলাপ করা হয়েছে? তিস্তা অববাহিকার জীবন জীবিকার প্রশ্নে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ কোটি মানুষের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যানবাহনের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, সড়কে জনগণের চলাচলে অসচেতনতা ও ছোট বড় যান চলাচলের কারণেই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সরকারের নেওয়া প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, মাদকাসক্ত কিনা পরীক্ষা সহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।
যত সড়ক দুর্ঘটনা অন্তত ঘটছে তার ম্যাক্সিমাম কারণই হচ্ছে দুটি। একটা হচ্ছে চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা। আরেকটি হচ্ছে আমাদের যানবাহনগুলি অনেকটা ত্রুটিযুক্ত, চলার কোনো রকম উপযুক্ত মনে করলেই মালিক সেটা চালাচ্ছেন। একই সড়কে ধীর গতির যান আছে, ভ্যান আছে, 3 হুইলার আছে, আবার ধরেন আন্তঃ জেলা বাসও চলছে, এসি বাসও চলছে, পিক আপ চলছে, সবই চলছে এক সড়কে। প্রোটেক্ট করার মতো ব্যবস্থা আমাদের নেই। নেত্রকোনার হাওড় অঞ্চলে শুধু বৃষ্টিতে জলাবদ্ধতার পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তলিয়ে নষ্ট হয়েছে 372 কোটি টাকার বেশি মূল্যের ধান। অতিরিক্ত শ্রমিক মজুরি, ধানের দাম কম হওয়ায় দিশেহারা কৃষক। চলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। বৈশাখে যখন চারদিকে ধানের মৌমৌ গন্ধ থাকার কথা, তখন বাতাসে ছড়িয়েছে পচা ধানের গন্ধ। ডুবে যাওয়া সে সম্বল রক্ষায় কৃষকদের প্রাণপণ লড়াই। পানিতে নেমে ধান কেটে নৌকায় করে তীরে তুলছেন অনেকে। এমন চিত্র নেত্রকোনার হাওড় অঞ্চলের প্রতিটি উপজেলার। শুধু হাওড় নয়, অপরিকল্পিত বাঁধে পানি নামার জায়গা না থাকায় এবার বৃষ্টির পানিতেই জলাবদ্ধতায় ডুবেছে কৃষকের স্বপ্ন। হাওড়ের পানি ফিরা নিয়ে যাচ্ছে না, বৃষ্টির পানি ফিরা নিয়ে যাচ্ছে না, জমি তো সব লোক পানি নিচে। 1500 টাকা রোজ কামলা লইয়া ধান কাটাইতেছি, মানে আমাদের কি থাকবো আর হেরাই আমরা কি দেব। কৃষি বিভাগ জানায় জেলায় 1,85,447 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরি সহ 6 উপজেলার হাওর সহ সব মিলিয়ে নষ্ট হয়েছে 16,877 হেক্টরের ফসল। তালিকা প্রস্তুতের কাজ চলছে, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে এবং সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 4 লক্ষাধিক কৃষকদের মাঝে এবছর ক্ষতিগ্রস্ত হয়েছেন 77,363 জন। সময় সংবাদ, নেত্রকোনা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ও উপসর্গে আরো 6 শিশুর মৃত্যু। 10 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। টিকা নিয়ে তদন্ত ও ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট। এবং সরকারি মেডিকেলের নাম ভাঙিয়ে 200 শিক্ষার্থীর 27 লাখ টাকা আত্মসাৎ। বরিশাল DWF নার্সিং কলেজের বিরুদ্ধে তদন্ত শুরু। 15 জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।